তার যে বাহিনী আছে সেই বাহিনী সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই বাহিনীর তুলনায় সে মব বাহিনী এদেরকে বেশি পছন্দ করে। যদি আজকে জামাত ইসলামী মনে করে যে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, তাহলে তো জামাত ইসলামী ওই সংসদে বসতে পারে না, বসা উচিত না আর কি। তাহলে তাদেরকে আন্দোলন করে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই ফল প্রকৃত ফল আনার কথা। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চাঁদাবাজি, জুলুম, রাহাজানি, টেম্পো স্ট্যান্ড দখল, ময়লা স্ট্যান্ড দখলে এত বদনাম হয়ে গেল যে বিএনপির কোনো লোককে কিন্তু জনগণ ভোট দিতে চায় নাই। বিএনপি কি দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতিকে অপসারণ করবে? তাদের সামনে তো একটা প্রস্তাব আছে যে ডেপুটি স্পিকার, সেটি তারা ছেড়ে দেবে মনে হয় না, একটা দর কষাকষি হবে। নতুন পানিতে অনেক মাছ লাফালাফি করে মনের আনন্দে, ওর যৌবন, নতুন যৌবন আসে, নতুন পানি দেখে, সবেমাত্র জন্ম নিয়েছে, সবেমাত্র পেয়েছে। তো এই কারণে দেখবেন যে নতুন মাছে সবসময় কিছু মানে নতুন পানি যখন আসে কিছু মাছ এরকম লম্ফঝম্প করে। যদি আজকে জামাত ইসলামী মনে করে যে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, তাহলে তো জামাত ইসলামী ওই সংসদে বসতে পারে না, বসা উচিত না আর কি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পর থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ তুলছে, ভোটের মাঠে জনগণের রায় নয়, বরং ইলেকশন ইঞ্জিনিয়ারিংই নির্ধারণ করেছে অনেক আসনের ফলাফল। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সরাসরি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে তারা জুলাই বিপ্লবের চেতনা ভুলে গেছে। অন্যদিকে নাহিদ ইসলামও নির্বাচন ঘিরে গুরুতর অভিযোগ তুলেছেন। তার ভাষ্য, শুধু তার দলই নয়, 11 দলের জোটের অনেক নেতাকেই পরিকল্পিতভাবে হারানো হয়েছে। নতুন সরকারের মাত্র 1 মাসের মধ্যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, ব্যাংক দখলের চেষ্টা, ঋণ খেলাপিদের সংসদে প্রবেশ, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানকে দলীয়করণের উদ্যোগ, এসব ঘটনা দেশের রাজনীতিকে আবারও পুরনো পথে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন এখন রাজনীতির কেন্দ্রে, আসলেই কি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, নাকি এটি পরাজিত পক্ষের রাজনৈতিক অভিযোগ? আর যদি হয়েও থাকে তাহলে কিভাবে বদলে দেওয়া হলো একটি নির্বাচনের ফলাফল? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি, চলুন একে একে পরিচিত হই। আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। ধন্যবাদ। সেই সঙ্গে আরও আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি আমরা দেখছি যে ত্রয়োদশ নির্বাচন নিয়ে কিন্তু এখন ইঞ্জিনিয়ারিংয়ের একের পর এক অভিযোগ সামনে এসেছে। যেমনটি বিরোধী দল বলছে যে ভোট সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফলকে কেন্দ্র করে এক ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবং নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার বিএনপির কাছে নথি স্বীকার করেছে এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির। তিনি বলেন, নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিয়েছে, ফলাফলে তার প্রতিফলন ঘটেনি। একটু জানতে চাই যে আসলেই কি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, নাকি এটি পরাজিত পক্ষের রাজনৈতিক কৌশল? স্পষ্ট করে বলা যাচ্ছে না। সময়টা মানে এখন এমন একটা অস্থির সময়, যে অস্থির সময়টাতে আমরা আসলে এই পেট্রোল পাম্পে গিয়ে তেল পাচ্ছি না। ইরান এবং আমেরিকা যে যুদ্ধ হচ্ছে, প্রতিদিনের যে বিভৎস দৃশ্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন বা প্রাত্যহিক যে জনজীবন, সেই জনজীবনের অভাব এবং অভিযোগ এত পরিমাণ বাড়ছে যে কে রাষ্ট্র ক্ষমতা আছে, কে প্রধানমন্ত্রী, কে বিরোধী দলীয় নেতা, গোলাম পরোয়ার সাহেব কী বললেন, কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি সেই মির্জা আব্বাসকে কী ভাষায় গালি দিলেন, এগুলো নিয়ে আজ থেকে 4-5 মাস আগে আমাদের যে আগ্রহ ছিল, এখন আসলে সেটা নেই। আমরা আসলে জীবন যুদ্ধের একেবারে রীতিমতো চাকায় পিষ্ট হয়ে যাচ্ছি। এরপরে পবিত্র মাহে রমজান চলছে। এই রমজান ঘিরে যারা বড় বড় শিল্প কলকারখানার মালিক, তাদের ঘুম হারাম হয়ে গেছে। ঈদের আগে বেতন দিতে হবে, বোনাস দিতে হবে। ব্যাংকগুলোতে নগদ টাকার কী পরিমাণ সংস্থান আছে, এখনও পর্যন্ত সেই ধরনের কোনো অর্থনৈতিক ফোরকাস্ট আমাদের ব্যাংকগুলো দিতে পারেনি। এখানে যা কিছু হচ্ছে প্রায় সব কিছুর মধ্যেই অতি অভিনয়। রাজনীতিতে অতি অভিনয় খুব খারাপ একটা জিনিস। মূল দৃশ্যকে লুকিয়ে রাখিয়ে তারপরে সম্মুখ সারিতে যে সকল ছোট ছোট বিষয়গুলো আনা হচ্ছে। প্রধানমন্ত্রী একজন কাজের লোকের সঙ্গে হ্যান্ডশেক করেছেন,
জাকাত কিভাবে বিতরণ করা হবে এটা নিয়ে আহমদুল্লাহ নামক একজন ইসলামী স্কলার তাকে ডেকে নিয়ে আলাপ আলোচনা করেছেন। এইগুলি নিয়ে পুরো জাতি, যারা বিএনপির প্রমোটার, তারা বলছেন আহা হা হা, এ দেবতা কোথায় ছিল, নেতা তো এরকমই হওয়া উচিত। আমাদের দেশের এই প্রথম কোনো রাষ্ট্রনায়ক, তিনি এই পবিত্র মাহে রমজান মাসে জাতীয়ভাবে তিনি জাকাত নিয়ে চিন্তা ভাবনা করছেন। কাজী এই জাকাতের মাধ্যমে যদি একটি কেন্দ্রীয় সেই বায়তুল মাল উনি গঠন করেন, তাহলে তো জামাতের ভাত থাকবে না। অনেকে টিটকারি করে বলার চেষ্টা করছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে কাজকর্ম করছেন তাতে জামাতের রাজনীতি এমনি শেষ হয়ে যাবে এবং জামাত এর যে হেড অফিস মগবাজারের রীতিমতো দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, কান্নার রোল শুরু হয়ে যাবে। এই কারণে এরা যেভাবে ধর্মকে নিয়ে ব্যবসা করে, মানুষকে জাকাত ভিত্তিক একটা রাষ্ট্র গঠন করবে, অলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখ তাদেরকে মানে নিয়ে সম্মানিত করবে, কিন্তু এই কাজগুলো এখন তারেক রহমান সাহেব করছেন। সকল মতের দলের হুজুরদেরকে তিনি ডাকছেন, আবার হুজুররা তাকে মাথা নুইয়ে মানে আমাদের প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অপূর্ব সব দৃশ্য রয়ে গেছে। কিন্তু এই দৃশ্যের প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে কয়টি পেট্রোল পাম্প বন্ধ আছে এবং যারা মানে উবারে এই মুহূর্তে বাংলাদেশে কয়জন যুবক হুন্ডা চালিয়ে, মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং প্রতিটি হুন্ডাতে একজন উবার চালককে যদি দৈনিক 2 লিটার করে তেল দেওয়া হয়, তাহলে সে কয় টাকা উপার্জন করবে, নিজে কয় টাকা উপার্জন করবে, আর উবারকে কত 30% 40% দেওয়ার পর তার সংসার কিভাবে চলবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা করছি। তাহলে কি আমরা মূল সমস্যাগুলো ওভারলুক করছি? মূল সমস্যাগুলো আমরা অজ্ঞাত কারণে অথবা অজ্ঞতাপ্রসূত, অজানা কারণে অথবা আমরা নিজেরা না বুঝে মূল সমস্যাগুলো আমরা ঢেকে রাখার চেষ্টা করছি। এবং এটা একটা জাতি যখন সম্মিলিতভাবে হ্যামিলনের বাঁশির সুরে মুগ্ধ হয়ে যখন শহরের সমস্ত শিশুরা নদীতে ঝাঁপিয়ে পড়েছিল এবং পরবর্তী একটা জেনারেশন শেষ হয়ে গিয়েছিল, ঠিক তদ্রূপ আমাদের এই বর্তমানে এই একটি মাস, এই রোজার এই মাসে এমন কিছু ঘটনা ঘটছে, যেই ঘটনা আমরা দেখছি, তালি বাজাচ্ছি, খুব আনন্দ প্রকাশ করছি। একজন প্রধানমন্ত্রী তার গাড়ির বহরে 8টা গাড়ি ছিল, সেখান থেকে কমিয়ে 4টি গাড়ি করেছেন, সুবহানাল্লাহ। একজন প্রধানমন্ত্রী সকাল 9টা 6 মিনিটে তিনি অফিসে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরকমই তো দরকার। এখন এইগুলো হয় কি, উন্নত বিশ্বে এগুলো সব ডাল ভাতের মতো ঘটনা। আমাদের দেশের প্রধানমন্ত্রীরা কখনো অফিসই করেন না, তারা রাজার মতো ডেকে পাঠান সবাইকে। তার প্রেক্ষিতে জনাব তারেক রহমান পশ্চিমের দুনিয়া থেকে এসে যে কাজগুলো করার চেষ্টা করছেন, এটা অবশ্যই ধন্যবাদ প্রাপ্য, কিন্তু এটা কোনো অবস্থাতেই মূল খবর হতে পারে না। এবং জনাব গোলাম মাওলা রনি, আপনি বলছিলেন আপনার বক্তব্যে যে কেউ কেউ অতি অভিনয় করছে, কারা করছে, কেন করছে? অতি অভিনয় করছে এটা বিভিন্ন কারণে। মানে দেখবেন যে যখন জোয়ার আসে নতুন পানিতে অনেক মাছ লাফালাফি করে মনের আনন্দে, ওর নতুন যৌবন আসে, নতুন পানি দেখে, সবেমাত্র জন্ম নিয়েছে, সবেমাত্র পেয়েছে। তো এই কারণে দেখবেন যে নতুন মাছে সবসময় কিছু মানে নতুন পানি যখন আসে কিছু মাছ এরকম লম্ফজম্প করে। তো একটা ক্ষমতার যখন পট পরিবর্তন হওয়ার পর অনেক মানুষের মধ্যে আনন্দ দেখা দেয়, উচ্ছ্বাস দেখা দেয়। যেমন গত 15 বছর বা 16 বছর ধরে শেখ হাসিনার জামানাতে কত মানুষের যে মেরুদণ্ড থেরাপির পরে থেরাপি মেরুদণ্ডের উপর পড়েছে, কত জওয়ানের উপরে যে হাতুড়ি পিটা হয়েছে, কত হাঁটু সেটার উপরে যে গদার ডাক পড়েছে, গদার বাড়ি পড়েছে, তার কোনো ইয়াত্তা নাই। ফলে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, বাত, তারপর কালাজ্বর, বিভিন্ন রকম অসুখ বিসুখে আমাদের অসংখ্য রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আক্রান্ত ছিলেন শেখ হাসিনার জমানাতে। মানসিক বৈকলঙ্গের তারা মানে কবলে পড়ে গিয়েছিলেন। এরপর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, সবাই ধারণা করলো যে এইবার বোধহয় আমরা বিরাট কিছু পেয়ে যাব। সবাই কয়েকদিন একটু আনন্দ ফুর্তি করার চেষ্টা করলো, কিন্তু পরবর্তী দেখা গেল সপ্তাহখানিক পরে মাই গড, এই লোক ইংরেজি ছাড়া কথা বলে না, বাংলাদেশের কোনো লোকের সাথে, সাংবাদিকদের সাথে তার বনিবনা হয় না, সে যত বিদেশি লোকজন দেখে তাদের সাথে হাসি মুখে কথা বলে, আর বাংলাদেশে থাকার চেয়ে সে লোক বিদেশে থাকতে বেশি পছন্দ করে। তারপরে তার যে বাহিনী আছে সেই বাহিনী
সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই বাহিনীর তুলনায় সে মব বাহিনী এদেরকে বেশি পছন্দ করে। তাদের সাথে তার যত রকম দহরম মহরম সম্পর্ক, এবং সেই মবের যন্ত্রণায় মানুষ বলা শুরু করলো যে আগেই তো ভালো ছিলাম। প্রথমে বললো যেই লাউ সেই কদু, তারপর বললো যে না, যেই লাউ সেই কদু না, এখন যেভাবে আছি তার চেয়ে আগেই ভালো ছিলাম। তো এরকম পরপর দুটো পট পরিবর্তন, একদিকে আমরা দেখছি যে টালমাটাল অর্থনীতি, অন্যদিকে রাজনৈতিক অঙ্গন আমরা উত্তেজনা দেখছি। সামনের দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেই প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, পুরনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, এই সরকারের বৈধতা জুলাই গণঅভ্যুত্থান। জানতে চাই, একটি রাষ্ট্রের সরকারের বৈধতার চূড়ান্ত উৎস কি সংবিধান নাকি গণ আন্দোলন? জনগণ। ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা গোলাম মোহাম্মদ রনি ভাইকে। আসলে হচ্ছে রাজনীতি যেভাবে চলার কথা ছিল সেভাবে চলছে না। আমাদের রাজনীতিকদের জনগণের প্রতি যে আচরণ করার কথা ছিল সেটি করছেন না, যে অভয় দেওয়ার কথা সেটি দিচ্ছেন না। আর রনি ভাই কিন্তু যথার্থই বলেছেন যে জনজীবনে এখন যে সংকট, এখন যে সমস্যা, মানুষের জীবন জীবিকা যে হুমকির মুখে, এটা নিয়েই তো রাজনীতিকদের কথা বলা উচিত ছিল। কিন্তু তারা এক হচ্ছে জুলাই সনদ তো কেউ অস্বীকার করছে না। তো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই দুই দলের বিরোধ। এর মধ্যে বিষয়টি আদালত পর্যন্ত গিয়েছে। আদালতে গেলে এখন এটা আদালতে নিষ্পত্তি হবে না রাজনীতিকেরা আলাপ আলোচনার মাধ্যমে এটা নিষ্পত্তি করবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে এই দুটি বিষয়ে বিএনপি এবং জামাত ইসলামী, এমনকি এনসিপিও, এই তিন দলে যে আসন পেয়েছে আসনের তারা ভার বহন করতে পারছে না। মানে বিএনপি দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়েছে। তো এই 2/3 আসন বেশি পেলে একটি দলকে যে কতটা দায়িত্বশীল হতে হয়, কতটা তার মন্ত্রীদের, সংসদ সদস্যদের আচরণে, আলাপে যে সংযত ভাব থাকা উচিত, যে যুক্তি থাকা উচিত, সেটি অনেক ক্ষেত্রেই দেখা যায় না। জামাত ইসলামের সর্বোচ্চ আসন ছিল 18টি থেকে এখন সেটি 66 বা 67টি। তো এটি তো বিশাল পাওয়া। এখন তারা ভাবছে যে আমরা তো ক্ষমতায় যেতাম। এখন তাহলে তো এই নির্বাচন বাতিল করার দাবি করার কথা। কারণ জামাতের কোন নেতা বলছেন যে আমরা আমাদের 203টি আসনে জয়ী হওয়ার কথা, 203টি আসনে জয়ী হওয়ার কথা, সেখানে 67টি দিয়েছে। তাদের তো পরদিন থেকে গণ আন্দোলন করা উচিত, রাস্তায় নামা উচিত যে এই নির্বাচন মানে না। কিন্তু জনাব সোহরাব হাসান, আমরা যে ভিন্ন বিষয়টি দেখছি যে এবার বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফল কেন্দ্রিক আসলে ইঞ্জিনিয়ারিং হয়েছে। নির্বাচনটা কি ফলাফলের বাইরে? বিরোধী দল যে শুধু ইঞ্জিনিয়ারিং নির্বাচন কি ফলাফলের বাইরে? বিষয়টি কিন্তু তেমন নয়। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ অভিযোগ করেছেন, বিরোধী দলকে সংসদে নিতে অন্তর্বর্তী সরকার মেটিকুলাস ডিজাইন করেছিল। ঢাকায় জামায়াতের আমির হেরে যাচ্ছিল, যখন সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার হেরে গেল তখন ঢাকায় ফলাফল ঘোষণায় বিলম্ব করা হলো। এনসিপির প্রধান হেরে গিয়েছিল, তখন সামান্য ভোটে তাকে বিজয়ী করা হলো। না, এরকম কথা কিন্তু রাজনৈতিক পরিসরে তো আছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আবার জামাত ইসলামী অভিযোগ করেছে যে ঢাকায় তারেক রহমান হেরে গেছিলেন, তাকে জেতানো হয়েছে। এর বিনিময়ে এনসিপির নেতা হেরে গেছিলেন, তাকে জেতানো হয়েছে। মানে এই যে পারস্পরিক অবিশ্বাস, মানে গণতন্ত্র তো টিকে থাকে বিশ্বাসের উপর। সরকারি দল, বিরোধী দল বা সংসদ সদস্যরা পারস্পরিক যে আস্থা, যদি ন্যূনতম আস্থা না থাকে, যদি আজকে জামাত ইসলামী মনে করে যে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, তাহলে তো জামাত ইসলামী ওই সংসদে বসতে পারে না, বসা উচিত না আর কি। তাহলে তাদেরকে আন্দোলন করে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই ফল, প্রকৃত ফল আনার কথা। আবার সংসদে যেতেও প্রস্তুত। আর একটা হতে পারে যে যত গর্জন করে তত বর্ষণ হয় না, সেটা হতে পারে। এই যে এটাই জনগণকে এক ধরনের বিভ্রান্তিতে রাখা, এক ধরনের উত্তপ্ত অবস্থায় রাখা, যে এই রাজনৈতিক বাহাজ, তারপর তর্ক বিতর্কের মধ্যে জনগণের যে সমস্যা, প্রকৃত যে সমস্যা, সেই সমস্যা যাতে তারা ভুলে যায়।
কিন্তু বিগত সময়ে তো আমরা রাজনৈতিক দলগুলোর অনাস্থার পরিফল ভোগ করতে দেখেছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, নতুন সরকারের মাত্র 1 মাসের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে প্রশ্ন উঠছে। তার অভিযোগ, ব্যাংক দখলের চেষ্টা, ঋণ খেলাপিদের সংসদে প্রবেশ, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানকে দলীয়করণের উদ্যোগ, এসব ঘটনা দেশের রাজনীতিকে আবারও পুরনো পথে নিয়ে যাচ্ছে। রাজনীতিকে তবে পুরনো সংস্কৃতিতেই এখন পর্যন্ত আবর্তিত হচ্ছে। সে সঙ্গে আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি আস্থা রাখতে পারছে না। তার আগে তো হলো যে এনসিপির নেতা যে বলেছেন যে পুরনো পথেই আবার রাষ্ট্র হাসছে। নতুন পথে আসলো কবে? অন্তর্বর্তী সরকারের 16 মাসে তো কোনো নতুন পথে আসার কোনো 16-17 মাসে তো কোনো আসার লক্ষণ দেখিনি। একমাত্র আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করা আর এবং নির্বাচনের বাইরে রাখা, এবং বিভিন্ন স্থানে যখনই ওই সরকারের আশীর্বাদ পুষ্ট বা ওই সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন যে অমুক জায়গায় হামলা করতে হবে, অমুক প্রতিষ্ঠান দখল করতে হবে, অমুক প্রতিষ্ঠান পড়াতে হবে, সেটা পড়িয়েছে। নতুন বন্দোবস্ত কীভাবে হয় এটা নেপাল উদাহরণ দেখিয়েছে। নেপালেও গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের এখানেও গণ অভ্যুত্থান হয়েছে। সেখানে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে নতুন একটি দলের নেতা, এবং শুধু ওই দলের নেতা না, অন্যান্য দল থেকেও যারা এখন সেখানে দুইটি স্লোগান প্রধান ছিল। একটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, আর একটা হচ্ছে চাঁদাবাজি, অর্থনৈতিক অনাচার, এবং এই যে নেপালের রাজনৈতিক দলগুলোর যে হয় ভারতপন্থী না হলে নেপাল চীনাপন্থী মনোভাব, এর বিরুদ্ধে ওই আন্দোলনটা হয়েছিল। যে নেপাল, আমরা একটা পরিচ্ছন্ন নেপাল চাই এবং সৎ লোকের নেপাল চাই, দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচন হতে দেখব, দুর্নীতিমুক্ত নেপাল চাই। এবং সেই স্লোগানে মানুষ আকৃষ্ট হয়েছে, মানুষ দলে দলে গিয়েছে। বিভিন্ন দল থেকে লোক যে এই নতুন দলটি করেছে, সেখানে নির্বাচনে সমস্ত দলকে হারিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী তিনি জয়ী হতে পারেননি, সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু এখানে কি হলো? এখানে নির্বাচনটাই হলো যে নির্বাচনের আগেই অনেককে হারানো হয়েছে, যে সে যাতে নির্বাচনে না আসতে পারে, প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে, এবং নির্বাচনটি আমরা আর মামুরা করার একটা পরিকল্পনা। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। জনাব গোলাম মাওলা রনি, 24-এর গণঅভ্যুত্থানের পরও যেমনটি সোহরাব হাসান বলছিল, আমরা আর মামুরা যে নির্বাচন, এটি কেন দেখতে হলো? এ কারণ হলো যে গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থান নেতাদেরকে কেন্দ্র করে আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছিল, এটা অলমোস্ট এভরিডে কনফ্লিক্ট করছিল। অতীতে আমাদের দেশে যে গণঅভ্যুত্থানগুলো হয়েছে সেগুলোর নেতৃত্ব ছাত্ররা দিয়েছে, কিন্তু তারা নেতৃত্ব দিয়ে আন্দোলন সফল করার পরে রাষ্ট্র ক্ষমতাটা অভিজ্ঞ রাজনীতিবিদদের হাতে দিয়ে তারা কিন্তু ব্যাকফুটে চলে গেছে। ফলে অতীতে সকল গণঅভ্যুত্থানের পরবর্তী যে সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা, সেটার একটা ধারাবাহিকতা ছিল। কিন্তু এইবারই প্রথম আমরা দেখলাম যে গণঅভ্যুত্থানের যারা নায়ক, তারা সরাসরি নিজেরা শাসন ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়লেন, এবং শাসন ক্ষমতার সাথে সম্পৃক্ত হওয়ার পরে তাদের যে অনভিজ্ঞতা, তাদের বয়সের কারণে, অল্প বয়সের কারণে তাদের মধ্যে যে অস্থিরতা, এবং যেহেতু তারা সবাই বলতে গেলে নিম্ন মধ্যবিত্ত সাধারণ পরিবার থেকে আসছে, ফলে টাকা ক্ষমতার যে মোহ, এটা অনেককে বিপথে নিয়ে গেছে। এর ফলে কি হলো, এই যে গণঅভ্যুত্থানের যারা নায়ক, যাদেরকে আমরা সবাই আবাবিল পাখি মনে করতাম, তাদের অল্প কয়েকদিনের মধ্যেই তারা সবাই ভিলেন হয়ে গেলেন। এদেরকে দেখলে অনেকের এখন মেজাজ গরম হয়ে যায়। এরা কোনো কথা বললে মানুষ আর এদের ব্যাপারে অ্যাটেন্টিভ হয় না। ফলে কি হলো, যখন এরা একটা নির্বাচনের নেতৃত্ব দিতে চাইলো, নির্বাচনে আবার ক্ষমতা আসতে চাইলো, যার আগে তারা তাদের যে অ্যাকসেপ্টেবিলিটি, তাদের যে পপুলারিটি, তাদের যে অ্যাকাউন্টেবিলিটি, সব তারা হারিয়ে ফেলেছিল। ফলে কি হলো, নির্বাচনের মাঠটা আমাদের জন্য রীতিমতো একটা শূন্য, মানে ঘূর্ণিপাক। আপনি দেখবেন যে আমাদের দেশে যখন কালবৈশাখী হয়, কালবৈশাখী হলে অতিরিক্ত গরমে চৈত্রের দাবদাহে ভূমির উপরে যে সকল বায়ু থাকে, সেই বায়ু গরম হয়ে উপরে উঠে যায়। ঠান্ডা বাতাসগুলো এসে ওখানে দখল করতে গিয়েই সেখানে একটা ঘূর্ণিপাক তৈরি হয়।
এখন এবারের যে নির্বাচনের মাঠে সত্যিকার জনগণের যে পছন্দ বা নন্দিত যারা লোকজন কেউ ছিলেন না। বিএনপির যারা পপুলার হিসাবে গত 17 বছর যাবৎ বলা হতো এরা মজলুম, গত 17 মাসে দেখা গেল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চাঁদাবাজি, জুলুম, রাহাজানি, টেম্পো স্ট্যান্ড দখল, ময়লা স্ট্যান্ড দখলে এত বদনাম হয়ে গেল যে বিএনপির কোনো লোককে কিন্তু জনগণ ভোট দিতে চায় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে বিএনপি কিভাবে 2/3 সংখ্যাগরিষ্ঠতা মূল পেল? ব্যাপারটা হলো যে এখানে ভোটের মধ্যে যখন কোনো একটা অপশন থাকে না, সেই জায়গাটা পূর্ণ হয়ে গেছে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, আমার নেতা, আমি তাকে ভোট দিয়ে আমার প্রধানমন্ত্রী বানাবো, আমার মন্ত্রী বানাবো, আমার এমপি বানাবো, এইরকম যে একটা গণতান্ত্রিক পরিবেশ আবহাওয়া থাকে, এটা আমাদের এই নির্বাচনের পরেও কিন্তু আমরা নানা ইস্যুকে কেন্দ্র করে বিতর্ক দেখছি। আমরা যেমনটি জানি আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখছি যে প্রথম অধিবেশনকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্ক সামনে এসেছে। বিশেষ করে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশনে অভিশংসনের দাবি জানিয়েছে এনসিপি, সেই সঙ্গে রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখার দাবি জানিয়েছে। একটু জানতে চাই, বিএনপি কি দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতিকে অপসারণ করবে? গোলাম মাওলা রনি কি মনে করছেন? আমার কাছে মনে হয় না, বরং বিএনপি রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার চেষ্টা করবে। এর কারণ হলো সোফার আই অ্যাজিউম, আমি ইংরেজিতে কথাটা বললাম, সোফার আই অ্যাজিউম, আমি যেটা কল্পনা করি যে লন্ডন বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের একটা সমঝোতা হয়েছিল। তার প্রেক্ষিতে বিএনপির অনেক লোক তখন বলেছিল যে আমরা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসি, আমরা রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে দেওয়ার কথা ভাবব। আপনাদের মনে আছে কিনা? তো সেই অর্থে রাষ্ট্রপতির যে ক্ষমতা বাড়ানো, উচ্চ কক্ষ তৈরি করা, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এই জিনিসগুলো করা হয়েছিল আলিজ রিয়াজের নেতৃত্বে, যেন সো দ্যাট রাষ্ট্রপতির পদটা ডিজাইন করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। এবং এখন যে জায়গাটাতে আসছে সেখানে বিএনপি যেহেতু ক্ষমতা পেয়ে গেছে, ওই সময়টাতে আমি বলেছিলাম যে বিএনপি যখন সব কিছু ইয়েস বলছে, আসলে মূলত ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার পরে একটাও বিএনপি রাখবে না, রাখা তাদের পক্ষে সম্ভব নয়, এবং সেই ঘটনাটাই ঘটে গেছে। যেমন যখন মানে পর্দার আড়ালে আলোচনা হচ্ছে কই আমাদের মধ্যে যে সমঝোতা ছিল সে সমঝোতা কই, খালি খলিলুর রহমান নিলে তো হবে না, খলিলুর রহমানের বসকে তো নিতে হবে। তখন এই যে মির্জা ফখরুল সাহেব বলতেছেন যে এখন এই রাষ্ট্রপতিকে আমরা কীভাবে অভিশংসন করতে যাবো, কেন, এর তো এখনও সময় আছে, সে দীর্ঘ সময় আছে, থাকুক না সেই কদিন পর্যন্ত, পরে চিন্তা ভাবনা করা যাবে। ফলে এই যে রাষ্ট্রপতিকে নিয়ে রাজনীতির যে চাণক্য নীতি, এটা ডে বাই ডে আরো গাঢ় হবে। সেখানে রাষ্ট্রপতিকে কেউ যদি ফেলাই দিতে চায়, বিএনপি তাদের সঙ্গে। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। জনাব সোহরাব হাসান। না, প্রথমত হচ্ছে অধিবেশনটা কেমন হবে। রাষ্ট্রপতি যে দাবিগুলো জানিয়েছে, এনসিপি অভিশংসন দাবি জানিয়েছে, তিনি যাতে ভাষণ না দেন, তো সিদ্ধান্ত তো বিএনপির, গ্রেফতারের দাবিও জানিয়েছেন ক্ষমতাসীন দলের। গ্রেপ্তারের দলের পুলিশ মন্ত্রীকে বলতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে। বিষয়টা হচ্ছে যে যদি তাদের এই দাবি বিএনপি না মানে, ক্ষমতাসীন দল, তাহলে কি করবে? তারা একটা করতে পারে, সংসদ বর্জন করতে পারে, আরেকটা করতে পারে যে সংসদ থেকে পদত্যাগ করতে পারে। যে সংসদে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দেবেন, সেই সংসদে আমরা থাকবো না, এটাও বলতে পারেন। তবে বাইরে যতই তারা হম্বিতম্বি করুক না কেন, সংসদে যাবেন, হয়তো প্রতীকী বর্জনও করবেন, সংসদ থেকে ওয়াক আউট করবেন, কিন্তু সংসদে পুরো সময়টা থাকবেন না, এটা আমার মনে হয় না। বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতা করছে। হ্যাঁ, বিরোধিতা, তাদের সামনে তো একটা প্রস্তাব আছে যে ডেপুটি স্পিকার, সেটি তারা ছেড়ে দেবে মনে হয় না। একটা দর কষাকষি হবে, সেটা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি।